তুষার এখন পর্যন্ত লিটন কুমার দাসকে আউট করতে পারেন নাই। ২২ বল থেকে ৩০ রান নিয়েছেন লিটন কুমার দাস এবং অ্যাপ্রোচ যেটা আমরা দেখেছি যে লিটন কুমার দাস তুষারের এগেনস্টে একটু এগিয়ে এসে তিনি সুইংটাকে কাট অফ করার চেষ্টা করেন। আর তুষারা যে প্যাটার্নের বোলিং করেন, বাঁহাতির জন্য বল ভেতরের দিকে ঢুকে, ডান হাতির জন্য বল বাইরে বের হয়। সো ইটস বিট রিস্কি যখন বাঁহাতি ব্যাটসম্যানরা থাকে। তো হয় না যে অনেক সময় আপনার স্ট্র্যাটেজিক্যাল কিছু পরিবর্তন আনতে হয় প্রতিপক্ষ বিবেচনায়। সো আমার কাছে যেটা মনে হয় যে এরকমও হতে পারে যে প্রমিনেন্ট ওপেনার যারা, আমি সবসময়ই পারভেজ ইমন এবং তানজিদ তামিমকে খেলাতে চাই, কিন্তু আমার কাছে মনে হয় যে পরিস্থিতি বিবেচনায় সেটা চেঞ্জ আনলেও বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট চাইলে আনতে পারে। এমনও হতে পারে যে এই একটা ম্যাচের জন্য লিটন কুমার দাস ওপেনিংয়ে গিয়ে ৩ নম্বরে ইমন বা তানজিদের কাউকে প্লেস করা। সেক্ষেত্রে আমার মনে হয় যে ইমনকে সেই জায়গাটা প্লেস করা। আপনি এখন জিজ্ঞেস করতে পারেন যে তাইলে সাইফ হাসান কি থাকবে কি থাকবে না। আমার মনে হয় সাইফ হাসান যদি টিমে থাকে সেটা ফর নাম্বার 4 থাকা উচিত বা মিডল অর্ডারের জন্য থাকা উচিত। দ্যাটস ইট। তাওহিদ হৃদয় কি আসলে একাদশ ডিজার্ভ করে কিনা, রাখা উচিত কিনা, সে জায়গায় সাইফ হাসান কি বেটার কিনা? বেটার কিংবা বেটার না সেটা তো আসলে বলতে পারবো না এই মুহূর্তে, কারণ শেপ তো তাওহিদ হৃদয়ের খুব বেশি ভালো লাগছে না। গতদিনও তাওহিদ হৃদয় সাস্টেইন করার চেষ্টা করেছেন, কিন্তু যে সময়টায় সত্যি কথা বলতে এক্সেলারেট করা প্রয়োজন ছিল সেই সময়টায় এক্সেলারেট করতে পারেন নাই। আমি সাইফ হাসানকে একাদশে রাখতে চাইবো শ্রীলঙ্কার সঙ্গে। এর পেছনে অন্যতম বড় কারণটা, যদিও সাইফ হাসানের আগের দিন বোলিংয়ে মার খেয়েছেন, বেশ এক্সপেন্সিভ হয়েছেন, তারপর বোলিং অপশনটা হাতে রাখা, যেহেতু অফব্রেক বোলিং করেন এবং শ্রীলঙ্কা টিমের 4 জন বাঁহাতি ব্যাটসম্যান আছে মিডল অর্ডারে। সো কখনো কখনো আপনার প্রয়োজন হতে পারে 2টা ওভারের। সো সাইফ হাসানের অপশনটা আমি হাতে রাখতে চাইবো সেই জায়গাটায়। অন্তত শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা বিবেচনা করলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সাইফ হাসান শুড বিন। শ্রীলঙ্কার বিপক্ষে সফল পেসার শরীফুল ইসলাম, কিন্তু প্রথম ম্যাচে তিনি সফল হননি। দ্বিতীয় ম্যাচটাকে কি শরীফুলকে দেখছেন নাকি তাসকিন আহমেদকে? এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ব্যাপার। উইকেট দেখে আসলে কোন উইকেটে খেলা হবে সেটা তো আমরা এখান থেকে আসলে বলতে পারছি না। দুবাইতে খেলা, কিন্তু এক একটা উইকেটের নেচার তো আসলে এক এক রকম বিরাজ করে। সো এই ডিসিশনটা, পেস বোলিংয়ের ডিসিশনটা আমার কাছে মনে হয় যে উইকেট দেখে তারপর টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্তটা নেবে। যদি মনে হয় যে উইকেটে খানিকটা যেটাকে আমরা বলি না যে প্যাচেস আছে, অনেক সময় হয় না যে কিছু উইকেট একটু স্টিকি থাকে, দুবাইয়ের উইকেটে আমরা অনেক সময় স্টিকি দেখেছি, যে এরকম স্টিকি উইকেট থাকে তাহলে শরীফুল খেলবেন। আর যদি উইকেটে কিছু গ্রাস থাকে এবং উইকেট যদি একটু মসৃণ হয় সেক্ষেত্রে তাসকিন আহমেদ খেলবেন। ব্যাপারটা এরকম। আবার তানজিম হাসান সাকিবকেও আপনি ফেলে দিতে পারবেন না এই কাইন্ড অফ উইকেটে। একটু স্টিকি উইকেটে তানজিম সাকিবও একটা বেশ ভালো অপশন থাকে। সো আমার কাছে মনে হয় যে পেস বোলিংয়ের অপশনটা এটা সত্যিকারের অর্থে উইকেট দেখে বা উইকেট বিবেচনা করে তারপর টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা আগে থেকে আসলে খুব বেশি বলা যায় না। তবে একটা বিষয় আমি বলতে পারি, সেটা হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে শেখ মেহেদি শুড বি ইন। কেন হি শুড বি ইন? বিকজ হি ইজ বিন দ্য মোস্ট সাকসেসফুল স্পিনার এগেনস্ট শ্রীলঙ্কার এগেনস্টে সবচেয়ে সাকসেসফুল। আরও উল্লেখযোগ্যভাবে যদি বলি যে বাঁহাতি ব্যাটসম্যান আছেন 4 জন শ্রীলঙ্কার মিডল অর্ডারে, এবং শেখ মেহেদি বিষয়টা এরকম না যে শেখ মেহেদি হয়তো ওপেনিংয়ে বোলিং করবেন, বাট একটু পরের দিকেও বোলিং করলে তার এফেক্টিভিটিটা অনেক বেশি আদায় করা যাবে। আর শ্রীলঙ্কার ওই যে মাঝের যে ব্যাটসম্যানরা আছেন, আসালাঙ্কা বলি কিংবা কামিন্দু মেন্ডিস বলি কিংবা কুশাল পেরেরা বলি, কামিল মিশ্রাকে তো আমরা আসলে ওইভাবে এখন পর্যন্ত দেখতে পাইনি, তারপরও নাবির এগেনস্টে কিন্তু স্ট্রাগল করেছেন, সেটা আমরা দেখেছি। সো আমার কাছে মনে হয় যে অফ ব্রেক বোলার এই স্কোয়াডে প্রয়োজন বেস্ট 11-এ, সেটা শেখ মেহেদি হোক বা যেই থাকুক না কেন। মানে যেহেতু অ্যাভেলেবল শেখ মেহেদি আছেন, আমি বলবো, এবং কোয়ালিটি স্পিনার, আমি বলবো যে শেখ মেহেদির এই ম্যাচটায় খেলা উচিত।